হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে আলোচনা করব WBH এর টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 5 নিয়ে। এর আগে 4টে মডেল সেট করে দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে যাও কিংবা চ্যানেলের প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 এর। প্রথম কোশ্চেনটা বলছে 1 মোল আদর্শ গ্যাসের PV/RT এর মান কত? একটা কথা মনে রাখবে, এই যে ভিডিও সলিউশনগুলো এগুলো কিন্তু শুধু ম্যাথামেটিক্যাল সলভ, যেগুলো গাণিতিক সমস্যা আছে সেইগুলো করে দেওয়া হচ্ছে, পুরো কোশ্চেন করে দেওয়া হচ্ছে না। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে, অর্থাৎ অঙ্কটা আছে 1.2তে 1 মোল আদর্শ গ্যাসের PV/RTর মান কত? আমরা জানি কি আদর্শ গ্যাস সমীকরণটা PV = nRT। এবার 1 মোল যদি হয় তাহলে n এর ক্ষেত্রে কি হবে? 1 ফর 1 মোল, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে সমীকরণটা কি হয়ে যাবে? PV = RT। এবার বলছে PV/RTর মান কত? তাহলে PV/RT = কত হবে? 1। তাহলে দেখো কোনটা আছে, এর অপশানটা 1.0। পরে যে অঙ্কটা আছে দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 2.7 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তো বস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, বস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা লিখি? বস্তু ইংরাজি অবজেক্ট, তাই ও দ্বারা লেখা হয় O = 5 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন, বিবর্ধনকে লেখা হয় M দ্বারা, M = 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্বকে লেখা হয় I দ্বারা, ইমেজ, প্রতিবিম্বের সাইজ। তাহলে বিবর্ধনের যে সূত্রটা আছে সেটা কি? M = I/O, মানে অবজেক্ট সাইজের তুলনায় ইমেজ সাইজ কত গুণ। তাহলে দেখো আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে I বের করতে হবে। তাহলে I = M × O। তাহলে দেখো M কত? M বলা আছে 1.5 ইন্টু O কত আছে? 5। তাহলে এটা হবে 7.5 সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। বোঝা গেছে? তাহলে চলো পরের কোশ্চেনটা দেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, কোন উষ্ণতায় গ্যাসটিকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন দ্বিগুণ হবে? একটা কথা বলছি বারবার, ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় কি কি ডাটা দেয়া থাকবে সেই ডাটাগুলো তোমরা আগে নোট ডাউন করবে এবং সেই ডাটাগুলো থেকে কি ফর্মুলা আছে সেইটা মনে করার চেষ্টা করবে। আর একটা কথা, তোমরা যদি এই ভিডিওর PDF পেতে চাও, অর্থাৎ এই সলভ পেপারের PDF পেতে চাও, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু সেই PDF রিলেটেড কোয়ারি তোমাদেরকে বলবো। দেখো প্রথম বলছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস, তাহলে T = উষ্ণতাকে লেখা হয় 0 ডিগ্রি, T = 0 ডিগ্রি। এইবার এটাকে কি করতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে। তো কেলভিনে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 273 যোগ করতে হয়। তাহলে এটা হলো কি 273 কেলভিন। কিছু পরিমাণ গ্যাস রাখা আছে কোন উষ্ণতায়? অর্থাৎ T2, এটা T1 হলো, এবার এটা T2, T2 = বের করতে হবে কোন উষ্ণতায় গ্যাসটিকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন দ্বিগুণ হবে। অর্থাৎ প্রথমে যে চাপ ছিল P1 = ধরলাম P, এবং প্রথমে যে আয়তন ছিল V1 = ধরলাম V। এবার সেটা অন্তিমে কি হবে? দ্বিগুণ হবে বলছে। তাহলে P2টা কি হয়ে যাবে? 2P, আর V2টা কি হবে? 2V। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার সূত্রটা কি আমরা জানি? P1 V1/T1 = P2 V2/T2। এটাই হলো ফর্মুলা। তো বসিয়ে দাও। P1 মানে P, V1 মানে V, T1 মানে 273 সমান P2 মানে 2P, V2 মানে 2V, আর T2 মানে হচ্ছে T2। তাহলে PV কেটে গেল, T = 4 × 273। তাহলে এটা হলো কত? 4 3 12 2 ক্যারি 1, 4 7 28, 1 9 29, হাতে 2, 4 2 8, 2 10, 1092 এত কেলভিন। কোন উষ্ণতায়? এত কেলভিন উষ্ণতায়। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো।
27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিমি এইচজি চাপে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? আর এর একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে লিখবে? প্রথমে টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি 273 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 300 কেলভিন। কেলভিনে কনভার্ট করতে হবে। তারপর দেখো পি দেওয়া আছে কত? 570 মিলিমিটার। তাহলে 570 মিলিমিটার, ভালো করে খেয়াল করো, এটা মিলিমিটার এইচজি চাপ আছে, কিন্তু এখানে যে এককটা আছে লিটার এটিএম ইউনিট। তাহলে 570 মিলিমিটারকে যদি অ্যাটমসফেরিক ইউনিটে কনভার্ট করি তাহলে সেটাকে কি করতে হবে? 570কে 760 এটা দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি 760 মিলিমিটার এইচজি চাপ, 760 মিলিমিটার এইচজি চাপ মানে কি 1 অ্যাটমসফেরিক চাপ। তাহলে এটাকে 760 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো এই জিরো কেটে দাও, 57/76 এই পর্যন্ত রেখে দাও। তারপরে দেখো ডব্লু ইকুয়াল টু কত বলছে? 4.4 গ্রাম। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? ভি বের করতে বলেছে। আর একটা ডাটা দেওয়া আছে কি? আর একটা ডাটা দেওয়া আছে, সেটা হলো আর এর মান। এখানে যে লক্ষ্য করো আর এর মানটা দেওয়া আছে 0.82, এটা কিন্তু আর এর ঠিক মান নয়। 0.82 এটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে আর এর মানটা 0.082। ঠিক আছে, এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। পিভি ইকুয়াল টু এন আর টি। তো এন এর জায়গায় কি হবে? W/m আর টি। এবার দেখো এই ফর্মুলাতে ডব্লু জানা আছে, আর জানা আছে, টি জানা আছে, পি জানা আছে, ভি তো বের করবো, কিন্তু এমটা জানা নেই। তাহলে এমটা কি? কার্বন ডাই অক্সাইডের মোলার ভর। তাহলে কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে যদি ভাঙি তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইডের 12 কার্বনের আর অক্সিজেনের 32, তাহলে এটা হবে কত? 44। তাহলে এবার এই ফর্মুলাতে বসিয়ে দাও। পি ইকুয়াল টু কত আছে? 57/76। তাহলে বসালাম 57/76 ইন্টু ভি বের করতে হবে, তাই ভি বসিয়ে রাখলাম, ইকুয়াল টু ডব্লু কত? 4.4 বাই এম কত? কার্বন ডাইঅক্সাইডে 44 বের করেছি, ইন্টু আর এর মান কত? 0.082 ইন্টু টি কত? 300 হয়ে গেল। তাহলে ভি সমান কত হবে? 4.4/44 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু উপরে 76 হবে, নিচে 57 হয়ে যাবে। তাহলে এই টোটালটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে কত? ভি ইকুয়াল টু 3.28 এত লিটার। পরের কোশ্চেনটা দেখো 3.4-এ বলছে 220 ভোল্ট 40 ওয়াটের বাল্বকে 220 ভোল্ট মেন লাইনে লাগানো আছে। বাল্বকে 220 ভোল্ট মেন লাইনে লাগানো আছে। বাল্বটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা কত? দেখো এই অঙ্কটা যদি তোমরা ভুল পদ্ধতিতে করো তাও অঙ্কটা ঠিক হবে, কিন্তু আমি ভুল পদ্ধতিতে না করে সঠিক পদ্ধতিতে কিভাবে অঙ্কটা ঠিক করবে, অ্যান্সারটা ঠিক করবে সেটাই বলছি তোমাদের। ভুল পদ্ধতিতে করলে অঙ্কটা এক লাইনে হয়ে যাবে, কিন্তু সঠিক পদ্ধতিতে করলে অঙ্কটা বড় হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে করাটা বেটার। দেখো প্রথমে কি বলছে? 220 ভোল্ট 40 ওয়াটের একটা বাল্ব। তাহলে এই ডাটাটা থেকে আমাদের বাল্বটার রোধ কত বের করে নিতে হবে। তাহলে বাল্বটার পি দেওয়া আছে, ক্ষমতা কত? 40 ওয়াট। তারপর ভোল্টেজ দেওয়া আছে কত? 220 ভোল্ট। তাহলে আমরা জানি কি যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে কত? 220 ইন্টু 220 বাই পি মানে কত? 40। তাহলে এটা যদি কাটাকাটি করা যায় 110, এটা দিয়ে করলে 11, মানে 110 ইন্টু 11 মানে 1210, 1210 ওহম। এটা হলো বাল্বটার রোধ, 1210 ওহম।
এবার বলছে কি 220 ভোল্ট মেন লাইনে লাগানো আছে, 220 ভোল্ট মেন লাইনে লাগানো আছে, তাহলে বাল্বটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত? এবার দেখো বাল্বটার কত ভোল্টেজ মেন লাইনে লাগানো আছে, 220 ভোল্ট, তাহলে সেটা লিখলাম 220 ভোল্ট, এবং কারেন্ট আই ইকুয়াল টু কত হবে? এই তিনটে ডাটা থেকে এবার আমাদের অঙ্ক হবে। তো ওহমের সূত্র আমরা জানি কি, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র। তাহলে এখান থেকে প্রবাহ মাত্রা আই সমান কত হবে? ভি বাই আর। ভিটা কত হবে? 220 ইন্টু আরটা কত হবে? 1210। এটা কাটলো, তাহলে 22 বাই 121 মানে 11 ইন্টু 11, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে হবে 2, তাহলে 2/1 অ্যাম্পিয়ার। এইটা হলো অ্যান্সার। 2/11 অর্থাৎ 2/11 অ্যাম্পিয়ার, এত পরিমাণ কারেন্ট যাবে। যদি তোমরা এটা ভুল পদ্ধতিতে করো, দেখো ভুল পদ্ধতিতে কিভাবে করতে, তাহলে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি রাফলি, রং মেথড। ঠিক আছে, রং মেথডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কেমন? তোমরা এই যে ডাটাটা দেওয়া আছে 220 ভোল্ট 40 ওয়াট, তাহলে এটা পি ইকুয়াল টু আইভি লিখলে এখান থেকে আই বের করলে আই সমান কত? পি বাই ভি। পিটা কত এখানে? 40 ওয়াট, আর ভিটা কত? 220। দেখো এটাও কাটাকাটি করলে কত হচ্ছে? 2/11, 2/11 অ্যাম্পিয়ার। তাহলে বারবার বলছি এটা কিন্তু ভুল মেথড, এই পদ্ধতিতে করবে না। যে মেন লাইনের সঙ্গে লাগানো থাকবে এইখানে সেই ভোল্টেজটা বসাবে। বোঝা গেছে? তাহলে এটা মুছে দিই, তোমরা সঠিকটা দেখে নাও। পরের কোশ্চেনটা দেখো, এ ও বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 9 এবং 11। এ ও বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 9 এবং 11। দেখো এ মৌলটাকে যদি ইলেকট্রন বিন্যাসে ভাঙি তাহলে কি হবে? প্রথম কক্ষে কটা হয়? আমরা জানি প্রথম কক্ষে দুটো হয়। এল কক্ষে কটা হবে? তারপরে সর্বাধিক হতে পারে 8টা, তাহলে এক্ষেত্রে কটা হবে? 2, 7টা। বি মৌলটা 11, তাহলে কে কক্ষে কটা হবে? দুটো। এল কক্ষে কটা হবে? 8টা। আর এম কক্ষে কটা হবে? 1টা। বোঝা গেছে? এটা হলো বাইরের কক্ষ, এম কক্ষে। এবার দেখো দুটো মৌল, এ মৌল, এর বাইরের কক্ষে কটা আছে? বাইরের কক্ষে 7টা আছে, তো 7টাকে অন্য কালার দিয়ে ইন্ডিকেট করছি, 7টা ইলেকট্রনকে। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এবার দেখো বি মৌলটার বাইরের কক্ষে কটা আছে? 1টা, তো বাইরের কক্ষে 1টা আছে, এটাকে 1টা ইন্ডিকেট করলাম বাইরের কক্ষে, স্টার চিহ্ন দিয়ে ইন্ডিকেট করলাম, বাইরের কক্ষে 1টা আছে। তাহলে দেখো বি মৌলটা যদি একটা মৌল এ মৌলকে ছেড়ে দেয়, তাহলে এ মৌলের বাইরের কক্ষেও 8টা হয়ে যাবে, আর বি মৌলের বাইরের কক্ষেও 8টা হয়ে যাবে। তাহলে বি মৌলটা কি করলো? এ মৌলকে 1টা দিয়ে দিল। তাহলে বি মৌলটা যেহেতু এ মৌলকে দিয়ে দিল, তাহলে এটা হয়ে গেল বি মাইনাস, আর এ মৌলটা যেহেতু বি মৌলের কাছ থেকে নিল, তাহলে কি হয়ে গেল? এ প্লাস বি মাইনাস। তাহলে এ প্লাস বি মাইনাস, তোর সংকেতটা কি হবে? এ বি, এটা হলো সংকেত। আর যৌগটা কি হবে? আয়নীয় যৌগ। এটা কি হবে? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ? না দুটো মৌল আয়নিত হয়েছে, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন। তো আয়ন যখন তৈরি হয় তখন সেটা আয়নীয় যৌগ। কি ধরনের যৌগ তাহলে? এটা আয়নীয় যৌগ। দেখো বলছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3 তৈরি হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে চুন জলের যে বিক্রিয়াটা সেটা আমাদের জানতে হবে। কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস চুন জলের সংকেতটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এইটা বিক্রিয়া করে তৈরি হয় CaCO3 প্লাস জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমাদের জানতে হবে। তারপরের কাজটা হলো ব্যালেন্স। তো ভালো করে দেখো, বাম দিকে কার্বন একটা আছে, ডান দিকেও একটা আছে। বাম দিকে ক্যালসিয়াম দেখো একটা আছে, ডান দিকেও একটা আছে। বাম দিকে দেখো অক্সিজেন 4টে আছে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন 2টো,
আর হাইড্রক্সাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অক্সিজেন দুটো, তাহলে দুটো দুটো চারটে হলো। এখানে দেখো তিনটে প্লাস একটা অক্সিজেন, চারটে হয়ে গেল। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে যে হাইড্রোজেনটা আছে দুটো, আর এখানে দেখো জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন আছে, তাহলে ব্যালেন্স হয়ে আছে। কিছু না, সিম্পল এখানে একটা দাগ টেনে দিলাম, সমান দাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার মানে কার্বন ডাই অক্সাইডকে আমরা আণবিক ভরে ভাঙবো। তো কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙলে কার্বনের 12 আর অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 32 প্লাস 12 মানে এটা হবে 44 গ্রাম। 44 গ্রাম থেকে কত গ্রাম CaCO3 পাচ্ছি, এই যে CaCO3 এটাকে ভাঙলে কি হবে দেখো, ক্যালসিয়ামের কত আমরা জানি 40 ক্যালসিয়ামের, প্লাস কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের কত 48, বোঝা গেছে। তাহলে দেখো 40 40 80 90 100, এটা হলো 100। তাহলে তাহলে আমার দরকার 200 গ্রাম, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, যেটা বের করতে হবে সেটাকে ডান দিকে রাখবো। তাহলে 100 গ্রাম পাচ্ছি কত থেকে, 44 গ্রাম থেকে। তাহলে লেখো 100 গ্রাম CaCO3 পাই 44 গ্রাম CO2 থেকে, 1 গ্রাম CaCO3 পাই 44 বাই 100 গ্রাম CO2 থেকে, আর কত গ্রাম CaCO3 আমার দরকার 200 গ্রাম, তাহলে 200 গ্রাম, তাহলে কত হবে 44 বাই 100 ইন্টু 200, কাটা গেল, এটা হবে 88 গ্রাম। এটাই হলো অ্যান্সার, 88 গ্রাম, 88 গ্রাম। পরের কোশ্চেনটা দেখো, জিঙ্কের সঙ্গে লঘু কত গ্রাম লঘু H2SO4 এর বিক্রিয়ায় এনটিপিতে 2.24 লিটার হাইড্রোজেন তৈরি হয়। জিঙ্কের দেওয়া আছে 65.5। তো জিঙ্ক আর লঘু H2SO4 এর বিক্রিয়াটা কি হবে, জিঙ্ক Zn প্লাস H2SO4 এটা করে বিক্রিয়া করে কি তৈরি হবে, জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস কি উৎপন্ন হলো, হাইড্রোজেন উৎপন্ন হলো। জিঙ্কের সঙ্গে কত গ্রাম লঘু H2SO4 এর বিক্রিয়ায়, তাহলে জিঙ্ক প্লাস H2SO4 সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, কত গ্রাম লঘু H2SO4 এর বিক্রিয়ায়, তাহলে H2SO4টাকে আগে ভাঙতে হবে। H2SO4 এর ক্ষেত্রে হাইড্রোজেনের আণবিক ভরে যদি আমি ভাঙি তাহলে কত হবে, 2 ইন্টু 1 প্লাস সালফারের কত 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 4 হয়ে গেল। তাহলে এটা কত হবে, 2 প্লাস 32 প্লাস 4 16 64, ঠিক আছে। 6 3 90 94 95 96 98, তাহলে হলো H2SO4 এর 98। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনটা কত, 2 ইন্টু 1 মানে 2, তাহলে 98 গ্রাম H2SO4 থেকে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে, 2 গ্রাম, কিন্তু আমার দরকার কত লিটার। এই 2 গ্রামের আয়তন কত এনটিপিতে, 22.4 লিটার, যেটাই আণবিক ভরে ভাঙছি সেটারই আয়তন এনটিপিতে 22.4 লিটার। তাহলে 98 গ্রাম H2SO4 থেকে তৈরি হচ্ছে 22.4 লিটার হাইড্রোজেন, কিন্তু আমার দরকার কত, 2.24 লিটার হাইড্রোজেন কত গ্রাম H2SO4 থেকে। তাহলে যেটা বের করতে হবে আমার সেটা ডান দিকে রাখতে হবে। তাহলে 2.4 লিটার হাইড্রোজেন পাই 98 গ্রাম H2SO4 থেকে, তাহলে 1 লিটার হাইড্রোজেন পাবো 98 বাই 2.4, আর কত লিটার হাইড্রোজেন আমার দরকার, 2.24 লিটার, 2.24 লিটার হাইড্রোজেন, তাহলে 98 বাই 2.4 ইন্টু 2.24 লিটার হলো।
এটা উপরে নিচে দুটো শূন্য, এটা উপরে একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 224 কেটে গেল, এটা হবে 98/10 মানে 9.8 গ্রাম। তারপরে দেখো দুটি তড়িৎযন্ত্রের ক্ষমতা P1 ও P2 ওয়াট, যন্ত্র দুটিকে সমান্তরাল সমবায়ে V ভোল্ট মেইনে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে? তো মনে করো দুটো তড়িৎযন্ত্রকে আমি রোধ দ্বারা বোঝাচ্ছি। তো দুটো রোধ এরকমভাবে যুক্ত করা আছে, এটা কি সমবায়ে? সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। তো সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা থাকে তাদের অ্যাক্রসে একটা ভোল্টেজ লাগিয়ে দিলাম V। এবার এখান থেকে যে কারেন্টটা যাবে I কারেন্ট, সেই I কারেন্টটা কি হবে? এখানে I1 এ ভাগ হবে, এখানে I2 তে ভাগ হয়ে গেল, আবার সেই I1 কারেন্টটা এখান থেকে গেল, I2 কারেন্টটা এখান থেকে গেল, পুরো টোটাল কারেন্টটা চলে এলো। এই যে প্রথম যে রোধটা লাগানো আছে এটা মনে করো এর রোধ R1, আর দ্বিতীয় যেটা লাগানো আছে এটার রোধ মনে করো R2, এবং প্রথম যন্ত্রের ক্ষমতাটা মনে করো P1, দ্বিতীয় যন্ত্রের ক্ষমতাটা ধরলাম P2। তাহলে দেখো প্রথম যন্ত্রের ক্ষেত্রে আমরা জানি কি ক্ষমতা সমান P ইকুয়াল টু IV, এটা আমরা জানি। তাহলে প্রথম যন্ত্রটার ক্ষেত্রে বা প্রথম রোধটার ক্ষেত্রে এই যে প্রথম রোধটার ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে? P1 ইকুয়াল টু I1, কিন্তু দুজনের দেখো সমান্তরাল সমবায়ে দুজনের ক্ষেত্রে কিন্তু একই ভোল্টেজ লাগানো থাকে, তাহলে I1 V হয়ে গেল। একই রকমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়ে যাবে? P2 ইকুয়াল টু I2 V। V2 হবে না কিন্তু, কারণ দুজনের ভোল্টেজ সেম সমান্তরাল সমবায়ে যে কোনো যন্ত্রের যে কটা যন্ত্র লাগানো থাকবে। তাহলে এক্ষেত্রে এবার দেখো যদি টোটাল এক্ষেত্রে I1টা কত হবে? তাহলে P1/V। এক্ষেত্রে I2টা কত হবে? P2/V। এইবার মনে করো দুটো যন্ত্রের জায়গায় একটা যন্ত্র লাগানো আছে, এই দুটো যন্ত্রের তুল্য একটা বড় রোধ লাগানো আছে, এবং তার মধ্যে দিয়ে ধরলাম I কারেন্ট গিয়েছে, এবং তার P হচ্ছে তড়িৎ ক্ষমতা এবং রোধ হচ্ছে R। তাহলে এক্ষেত্রে আমার কি হবে? P ইকুয়াল টু IV হয়ে যাবে তখন। তো তখন I সমান কত হবে? P/V। এইবার আমরা জানি কি যে I কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে I কারেন্টটা যদি দুটো ভাগে ভাগ হয় তাহলে লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2, এটা লেখা যেতে পারে। এই যে I কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে, এখানে দেখো সার্কিটে I কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে, এই I কারেন্টটা একটা I1 এ হয়েছে আর একটা I2 তে চলে এসছে, তাহলে I কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে। তো তখনই লিখলাম কি I ইকুয়াল টু I1 প্লাস I2। এবার I1 এর জায়গায় দেখো লিখতে পারি কি P1/V, আর I2 এর জায়গায় লিখতে পারি কি P2/V হলো। এবার I এর জায়গায় কি লিখবো? এই যে I, এই I এর জায়গায় দেখো P/V লিখে দিলাম। এবার দেখো 1/V কমন যাবে, 1/V যদি কমন যায় তাহলে এটা হবে কি P ইকুয়াল টু 1/V কমন নিলে এটা হবে P1 প্লাস P2। এই 1/V VV নিচে কেটে গেল, তাহলে V ইকুয়াল টু P1 প্লাস P2। বোঝা গেছে? তাহলে একটা জিনিস এইটুকু বুঝতে পারলে যে সমান্তরাল সমবায়ে রোধ হয় কি? রোধ হয় 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, কিন্তু পাওয়ার হয় কি? P ইকুয়াল টু P1 প্লাস P2। একই রকমভাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ কি হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ হবে R1 প্লাস R2, কিন্তু পাওয়ার P কি হবে? 1/P ইকুয়াল টু 1/P1 প্লাস 1/P2। এটা কিসের ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তো তোমরা যদি অবশ্যই PDF পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর যে সমস্ত ভিডিওগুলো বন্ধুরা এখনও পর্যন্ত দেখেনি তাদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দাও। ধন্যবাদ। পরের কোশ্চেনটা দেখো, একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ।
তার দুটির রোধের অনুপাত কত হবে। একই উপাদান, তাহলে উপাদানকে কি দ্বারা লেখা হয়, রো দ্বারা। তাহলে মনে করো প্রথমটার রো 1 ইকুয়াল টু রো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে রো 2 ইকুয়াল টু রো, কেননা একই উপাদান বলা আছে, তাহলে একই উপাদান, তাই রো 1 রো 2 সেম রো ধরলাম। সমান দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে সমান দৈর্ঘ্য মানে L1 ইকুয়াল টু এল, আবার L2ও ইকুয়াল টু এল, দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। তো একটার ব্যাসার্ধ ধরলাম, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2 ইকুয়াল টু আর, আর R1টা তাহলে কি হবে, এর দ্বিগুণ মানে 2R, তাহলে তার দুটির রোধের অনুপাত কত হবে, রোধের অনুপাত কত হবে। এটার ক্ষেত্রে R1 ধরলাম, এটার ক্ষেত্রে ধরলাম R2, তাহলে রোধের অনুপাত কত হবে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে যে সূত্রটা আমাদের জানা আছে, এই সমস্ত সিম্বলগুলো থেকে, R ইকুয়াল টু রো এল বাই এ, এইটা, তাহলে R1 সমান কি হবে, R1 সমান রো 1 L1 বাই A1, আর R2 সমান কি হবে, রো 2 L2 বাই A2, তাহলে R1 বাই R2, R1 বাই R2 সমান কি হবে, রো 1 L1 বাই A1 ইন্টু A2 বাই রো 2 L2, তাহলে রো 1 L1 A2 বাই A1 রো 2 L2, এইগুলো শুধু বসাতে হবে। R1 বাই R2, রো 1 মানে রো, L1, L1 মানে L, A2 মানে এ, দেখো এটা কিন্তু আমাদের দেওয়া নেই, তো আমরা জানি কি তার মানে বৃত্তাকার, তো বৃত্তাকার তারের ক্ষেত্রে এটা যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তাহলে প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা A1টা কত হবে, পাই পুরোটার স্কোয়ার, R1 স্কোয়ার, R1 স্কোয়ার মানে হচ্ছে 2R তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে কত, পাই 4R স্কোয়ার। একই রকমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে A2টা কত হবে, A2টা হবে পাই R2 স্কোয়ার, তো R2 স্কোয়ার মানে কি, আর স্কোয়ার, সিম্পল। তাহলে রো 1 L1 মানে L, A2 মানে কি, A2 মানে হলো পাই আর স্কোয়ার বাই A1 মানে কি, পাই 4R স্কোয়ার ইন্টু রো 2 মানে কত, রো, ইন্টু L2 মানে হলো এল, তাহলে রো কাটলো এল কাটলো পাই কাটলো আর স্কোয়ার কাটলো 1/4, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু হলো 1/4, তাহলে R1 ইস টু R2 সমান 1:4, এটাই হলো কি না আমাদের উত্তর, রোধ দুটোর অনুপাত। পরের কোশ্চেনটা দেখো, বলছে দুটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, দুটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, একটা I1 ইস টু I2, বলছে কত, 1:3, এবং পরিবাহী দুটির রোধের অনুপাত, তাহলে R1 ইস টু R2 সমান 2:1 হলে প্রান্তীয় বিভব প্রভেদ দুটোর অনুপাত কত হবে, V1 ইস টু V2 কত হবে। তাহলে দেখো V ইকুয়াল টু IR, তাহলে V1 ইকুয়াল টু I1 R1, V2 ইকুয়াল টু কত, I2 R2, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু I1 R1 বাই I2 R2, I1 মানে 1 ইন্টু R1 মানে 2 বাই I2 মানে হলো 3 ইন্টু R2 মানে হলো 1, তাহলে 2/3, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে 2/3, এটাই হলো অ্যান্সার, মানে 2:3, V1 ইস টু V2 সমান 2:3, এটাই অ্যান্সার।